বিদ্যা যখন তার শ্বশুরমায়ের মন জিততে চলেছে ওই মুহূর্তেই বাধা হয়ে দাঁড়ায় তুষার ব্যানার্জি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা ব্যানার্জি সীমাঙ্গীকে বলছে, ছি এর জেনারেশনটিকে না প্রশ্রয় দিয়ে একদম নষ্ট করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া লং ড্রাইভ পার্টি যা ইচ্ছা তাই করছো তোমরা। অত্যন্ত অসভ্যতা, পুরানোকে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রবণতা, সমস্ত কালচারকে অন্ধকার করা। তোমরা শেষ হয়ে গিয়েছো, জাস্ট শেষ হয়ে গিয়েছো। তখন সীমাঙ্গী বলে, আর আপনি কি করছেন? একটা লোকের হাত ধরে তার বাড়িতে রয়েছেন, তার ঘরে রয়েছেন, কিসের জন্য? বিয়ে হয়েছে আপনার, আগে নিজের ক্যারেক্টারটা ঠিক করুন। তখন বিদ্যা ব্যানার্জি বলে, শিবাঙ্গী তখন বলতে থাকে, হ্যাঁ ঠিকই তো বলেছি, আগে না নিজের ক্যারেক্টার ঠিক করুন, বুঝতে পেরেছেন? তখন বিদ্যা ব্যানার্জি বলে, শিবাঙ্গী তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তখন বিদ্যা ব্যানার্জির মা তুষার ব্যানার্জি বলে থাকে, না ও কিচ্ছু বাড়াবাড়ি করছে না, একদম ঠিক বলছে। আগে নিজের চরিত্র ঠিক করো, তারপর অন্যের দিকে আঙ্গুল তুলবে, বুঝতে পেরেছ? একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমার ছেলের দিকে চোখ তুলে তাকালে না আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তুমি না আমাকে এখনো চিনতে পারোনি, বুঝতে পেরেছ? আমি শ্রাবণের মা, বুঝতে পেরেছ? তোমার মা নই। আর ফাগুনের মা, বুঝতে পেরেছ? ওদের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। বিদ্যা ব্যানার্জি তখন বলতে থাকে, আপনি মা নন, আপনি শুধু শ্রাবণের মা এবং ফাগুনের মা, কিন্তু আপনি অন্য কারো মা হতে পারেননি। যারা মা হন না তারা কিন্তু সবার মা হন, সবার মা। বাদ দিন তো, আপনি ঠিক এটা বুঝতে পারবেন না। শুন শ্রাবণ, তুই যদি এরপর থেকে আমার কোনো ছাত্রছাত্রীর দিকে নজর দিস না, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না শ্রাবণ। আমি তোকে ওয়ার্নিং করে গেলাম, কথাটা মাথায় রাখবি, বুঝতে পেরেছিস? কপিল তখন বলে, তুই হুমকি দিতে এসেছিস? বিদ্যা তখন বলে, না হুমকি দিতে আসিনি, বোঝাতে এসেছিলাম। পিহু তখন বলে, 1 মিনিট বিদ্যা, আজ এখানে শিবাঙ্গে দাঁড়িয়ে তোকে এসব কথা বলছে। আজ এই ঘরে শ্রাবণ তোমার সঙ্গে এইভাবে কথা বলছে, কাল কি সমাজ তোমাদেরকে আঙ্গুল তুলবে না? অবশ্যই তুলবে। সত্যিই তো, রাজনীতির সঙ্গে কি তোমার কি সম্পর্ক আছে বলো? বিদ্যা, বিয়েটা করে নাও, শাস্ত্র মতে বিয়েটা করে নাও, বুঝতে পেরেছ? বিদ্যা তখন বলে, বিয়ে তো হয়ে গিয়েছে। বিবাহের শুভ লগ্নে মন্ত্র উচ্চারণ করে শীতে সিঁদুর দিয়েছে রীত। তুষার ব্যানার্জি তখন বলে, হ্যাঁ ওটাকে নাটক বলে, বুঝতে পেরেছ? ওগুলো সব নাটক, সিনেমা থিয়েটারে খুব ভালো লাগে। সরি প্রফেসর বিবি। বিদ্যা ব্যানার্জি তখন মা বললে, তুষার ব্যানার্জি বলে, একদম চুপ, আমাকে তুমি মা বলবে না, বুঝতে পেরেছ? আমি তোমার মা নই। আমি একমাত্র শ্রাবণের মা আর ফাগুনের মা, বুঝতে পেরেছ? আমি তোমার মা নই। তুমি ঠিক বলেছ, আমি সকলের মা হয়ে উঠতে পারিনি। তুমি কি পেরেছ? তুমিও তো পারোনি স্ত্রী হয়ে উঠতে, অথচ একজন পরপুরুষের সঙ্গে। তখন বিদ্যা বলে, 1 মিনিট তুষার ব্যানার্জি, ক্ষমা করবেন, এসব বাজে কথা বলে না বন্ধ করুন প্লিজ, এসব বন্ধ করুন, এসব বলবেন না। তুষার তখন বলে, 100 বার বলবো, কোর্টে গিয়ে বলবো, তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো, বুঝতে পেরেছ? আমি আর ফাগুন মিলে। তুমি কাঠগড়ায় উঠবে, আর সেখানে তোমার চরিত্রের ডিসকাশন হবে। তোমার বায়োলজি রুমে কী সব কাটাছেড়া করো না, শিখাও না? কোর্টের রুমে দাঁড়িয়ে তোমার চরিত্রে না পুঙ্খানুপুঙ্খভাবে ন্যারেশন হবে। তুমি চেনোনি এখনও আমাকে। আমি যদি পৃথিবীর সব থেকে বেশি ঘৃণা করি না, সেটা হচ্ছে তুমি, বুঝতে পেরেছ? তোমার জন্য আমার ছেলের সুখ নেই, তোমার জন্য আমার মেয়ের সুখ নেই। পিহু তখন বলে, দিদি এসব কি বলছো তুমি, বাজে কথা বলো না। তুষার ব্যানার্জি তখন পিহুকে বলে, একদম চুপ কর, কোনো কথা বলবি না। যাকে আমি গর্ব ধরে নিই তাকে আমি কখনোই মেয়ে ভাবতে পারি না, মেয়ে বলে ভাবতে পারি না, বুঝতে পেরেছ? এদিকে বিদ্যার কাকা কপিল বলতে থাকে, কথাটা মাথায় রাখিস, বুঝতে পেরেছিস? তোকে কোর্টে তোলা হবে, সেদিন দেখবি গরম গরম খবর আসছে। রাজদীপ ফাগুনকে অসম্মান করছে। ফাগুন তখন বলে, ওই অসম্মানটা না মাফ করে দিয়েছি, কারণ রাজদীপকে তো আমি আমার নিজের কাছে নিয়ে আসবই। সেদিন তোর পাশে না থাকবে কলেজ, না থাকবে ছাত্রছাত্রী, বুঝতে পেরেছিস? না থাকবে রাজদীপ, কেউ থাকবে না। বিদ্যা তখন বলে, কোনো মানুষ ভাগাভাগি হয় না ফাগুন, নয় তোর না হয় আমার। শিবাঙ্গী তখন বলে, অধ্যাপনা করছেন, নিজের চরিত্র তো ঠিক নেই। বিদ্যা তখন বলে, শিবাঙ্গী 1 মিনিট, তুমি যদি আমাকে আর বাজে কথা একটাও বলো না, তোমার গালের এক জায়গাটা থাপ্পড় মেরেছি, তোমার মধ্যে ব্রেনে পৌঁছায়নি, আরেক জায়গায় কিন্তু থাপ্পড় মেরে তোমার ব্রেনে পৌঁছে দিব, বুঝতে পেরেছ? তুমি শ্রাবণকে সামলাও। শ্রাবণের ঘরে একটা গার্লফ্রেন্ড রেখে বাইরে মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায়, বাঁধিয়ে রাখার মতো চরিত্র। এটা বলে বিদ্যা ব্যানার্জি ওইখান থেকে চলে যায়।
তুষার ব্যানার্জি তখন কপিলকে বলে, কপিল কোর্টের ডেট কবে? ওকে না কোর্টে নামানো হবে। ও নিজেও কল্পনা করতে পারছে না। কিছুতেই ক্ষমা করব না ওকে। রাজজিৎকে তো আমি লিগালে যে কোনোভাবেই বাঁধবো। আমার মেয়ের সংসার বাঁচানো তো আমার কর্তব্য। আগুন তুই কিচ্ছু ভাবিস না, ও কিছুই করতে পারবে না, কিচ্ছু না। পিহু তখন বলে, দিদি তাহলে তুমি ওকে চিনোনি, বিদ্যাকে চিনোনি, তুমি বরং শ্রাবণকে সামলাও। শিবাঙ্গী, সত্যি যদি এতটাই ভালোবাসো না তাহলে তোমার বয়ফ্রেন্ডকে বোঝাও যে রায় আর অঞ্জলির দিকে যেন না তাকায়, কারণ বিবিকে আমি খুব ভালো করে চিনি, ও অপ্রতিরোধ্য। অন্যদিকে দেখা যায় রাজদেব চ্যাটার্জি কোটাল পড়ছে। তখনই ওইখানে বিদ্যা ব্যানার্জি পৌঁছায়। বিদ্যা ব্যানার্জি তখন বলে, আপনি কোটাল পড়ছেন? আপনি কি করছেন দেখি তো। তখন বইটা নিয়ে নেয়। রাজদেব চ্যাটার্জি বলে, তুমি আমার বই নিলে কেন? বিদ্যা বলে, দাঁড়ান আমি একটু দেখছি। তখন বইটা দেখে বলে, বুঝতে পেরেছি আপনি সত্যি সত্যি কোটাল পড়ছেন। বিদ্যা তো অবাক হয়ে যায়, রাজনীতির সঙ্গে টিস করে কথা বলতে থাকে। তখন এখানে রীতির মা চলে আসে, বলছে, দেখুন আপনার বর্ণা সূর্যে গিয়েছে। তখন রীতির মা বলে, কেন? বিদ্যা বলতে থাকে, গীতিবিতানের শেষে যে নৃত্যনাট্য আছে না, ওইখানে উনি শ্যামা দেখছিলেন। আমার মনে হয় কোটালের পাঠ করবে। রাজদীপ চ্যাটার্জি তখন বলে, আমি পাঠ করতে যাব কেন? আমাকে গান গাইতে বলা হয়েছে, আমি গান গাইবো। বেশ, চ্যালেঞ্জ করছো না? আচ্ছা ত্রিধা, আমাদেরও তো একসময় ইয়াং বস ছিল নাকি ছিল না? তখন ত্রিধা বলে, অবশ্যই ছিল। ত্রিধা তখন বলে, সত্যিও কিন্তু একসময় খুব ভালো গান গাইতো। কণ্ঠস্বর শুনে বুঝতে পারো না? ওইখানে তখন রূপ চলে আসে। রূপ বলে, হ্যাঁ কণ্ঠস্বর ভালো, তবে গাইতে পারবে কি কে জানে, হলেও হতে পারে। তবে যতদূর মনে পড়ছে লাস্ট টাইম গানটা যখন গিয়েছিল না, অনেকটা এরকম লেগেছিল, ও যে করের ভেতর খুন্তি দিয়ে চাষলে যেরকম হয় সেরকম। যা শুনে রাজদীপ চ্যাটার্জি রাগান্বিত হয়ে যায়, বলছে, রূপ আমি একটা কথা বলছি, তুই কিন্তু এরকম একদম করবি না, বুঝতে পেরেছিস? রূপ তখন বলে, না না, আরেক রকম লেগেছিল, যেন সিঙ্গা ফু দিচ্ছে। রাজদীপ চ্যাটার্জি বলে, অবজেকশন। এটা কি হচ্ছে রূপ? ঠিক করছিস না কিন্তু। রূপ তখন বলে, ঠিক আছে আমি চুপ করছি। রাজদীপ চ্যাটার্জি বলে, তোরা তো হাসছিস কেন রে? তখনই ওইখানে সৃঞ্জয়ী চলে আসে। সৃঞ্জয়ী এসে বিদ্যাকে বলতে থাকে, এই তুমি কেন এমন করছো? তুমি তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে মজা করছো? বিদ্যা তখন বলে, ও তাহলে আপনি শেষ পর্যন্ত মানলেন যে উনি আমার শ্বশুরমশাই? সৃঞ্জয়ী তখন বলে, মানার তো কিছু নেই, তুমি তো উড়ে এসে জুড়ে বসেছ। তখন রীতির বোন বলে, হ্যাঁ বৌদি, তুমি তো পিঞ্চ করেই কথা বলছো। তখন বলে, কি বলছিস? পিঞ্চ করবে কেন? কেন মজা করবে? সম্পর্কটা তো পিতা কন্যার। রাজদীপ চ্যাটার্জি বলে, এই দাঁড়া, কে পিতা কন্যা? কোনো পিতা কন্যা নয়, বুঝতে পেরেছিস? যদি পিতা কন্যা হতো তাহলে পিতাকে কেউ এভাবে অসম্মান করে কথা বলে দেখেছিস কোথাও? দাঁড়া আমিও দেখে দিব। রূপ তখন বলে, ঠিক বলেছ দাদা, হিন্দি রাফিজি গানও কিন্তু ভালো, কিন্তু রবি ঠাকুর আমাদের সবার উপরে। বিদ্যা তখন বলে, যখন আমাদের ভাষা ফুরিয়ে যায় ঠিক তখনই রবি ঠাকুর আমাদের মুখের ভাষা যোগায়। তখন রূপ বলে, ঠিক বলেছ। টিদা তখন বলে, পয়লা বৈশাখ অনুষ্ঠানে আমাদের পুরো পরিবারের সবাই কিন্তু পার্টিসিপেট করেছে, তাই তো? এর বোন তখন বলতে থাকে, আমিও কিন্তু নাচবো। সবাই যে যার মতো পার্টিসিপেটের কথা বলতে থাকে। তখন বিদ্যা বলে, হ্যাঁ হ্যাঁ সবাই নাচবে। সৃঞ্জয়ী বলে, ঢং হচ্ছে। টিদা বলে, দাঁড়া সৃঞ্জয়ী, আচ্ছা তুই সবসময় এভাবে কথা বলছিস কেন? সৃঞ্জয়ী তখন বলে, কি বলেছি? ভুল কিছু বলেছি? এই মেয়েটার তো এখনো বিয়েই হয়নি ঠিক মতো, শুধু শুধু সম্পর্কটা কেন এগিয়ে নিয়ে যাচ্ছ? নাটকীয়ভাবে সিঁদুর পরানো হয়েছে, আর তো কিছু হয়নি। দাদা আপনি ওর কথায় গলে গেলেন? রাজদেব বলে, কোথায় গলে গিয়েছি? আমি কোনো কথায় গলে যাইনি। এতটুকু মেয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে, আমার হাত ভেঙে গুড়িয়ে দিবে। এই বিদ্যাও যে ক্যাপসুল নাকি? তখন বিদ্যা বলে, ভুলে যান, বায়োলজিটা আপনার সাবজেক্ট নয়। রাজদেব তখন বলে, চুপ করো। আর এই যে আমার সাবজেক্ট নয়, বারবার তুমি যে আমাকে বোনটার কথা বলো। ওই যে কি ক্যাপসুল বললে? বিদ্যা তখন বলে, ক্যাপসুল নয় কার্ফেসল হবে। রাজদেব বলে, বুঝতে পেরেছি, এই বোনটার কথাই তো বলেছ। আমার হাত ধরে আমার হাতটা নাকি ভেঙে গুড়িয়ে দিবে। রেডিওলজিস্ট নাকি খুঁজে পাবে না, ভাবতে পারছিস? রূপ তখন হাসতে থাকে। রাজদেব চ্যাটার্জি বলে, তুই হাসছিস? এই শোনো, আমি না মঞ্চে এমন গান গাইবো না, তোমাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পেরেছ? বিদ্যা তখন বলে, আচ্ছা আপনাকে একটা কথা বলবো। রাজদেব চ্যাটার্জি বলে, বলো। আপনি শুধু গান গাইবেন কেন, আপনি নাচুন না, মানে কোটালের পাটটা আপনিই নিন, আপনাকে কিন্তু হেভি লাগবে। আপনাকে না পুরো কোটাল দেখতে লাগছে। যা শুনে তো সবাই হাসতে থাকে। রাজদেব চ্যাটার্জি বলে, আমি কোটাল? মানে আমি কোটাল? আমাকে কোটালের মতো লাগছে? আচ্ছা রাজরূপ, আমাকে কোটালের মতো লাগছে? আচ্ছা সৃঞ্জয়ী, আমাকে কোটালের মতো দেখতে লাগছে? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে না? তখন সৃঞ্জয়ী বলে, দাদা ও তো কখন থেকে আপনাকে ইনস্টল করছে দেখুন, আমি কিন্তু হাসি না। রূপ তখন রাগ করছো কেন? এটা তো আমাদের নিজেদের মধ্যেই ব্যাপার। রীতের বোন বলতে থাকে,
বাবা ঠিক আছে, আমি বলছি যে ভালো পারফরমেন্স করবে তাকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হবে। ত্রিধা তখন বলে ঠিক বলেছিস, আমি নিজে তাকে অ্যাওয়ার্ড দিব। তখনই ওইখানে রাজদীপ চলে আসে। রাজদীপ এসে বলতে থাকে, মা তাহলে তো অ্যাওয়ার্ডটা আমার জন্যই বাধা রয়েছে। ত্রিধা তখন বলে কি বলছিস? রিত বলতে থাকে, হ্যাঁ বজ্রসেন আমি এমনভাবে গাইবো না, জানো তো মা ড্যাডি না আমার ধারে কাছেই আসতে পারবে না। রাজদীপ চ্যাটার্জি বলে, হ্যাঁ আরেকজন এসেছে, কি বলছে ডেডিকে দাঁড়াতেই দিবে না। এই শোনো, তুমি গানের কি জানো? তুমি গান নিয়ে থাকো, পড়াশোনা করেছো। এ আমাকে দেখো, আমি হচ্ছি সঙ্গীত বিশারদ। যা শুনে সবাই অবাক হয়ে যায়, বিদ্যা বলে সঙ্গীত বিশারদ, রসকসীন লোক আবার সঙ্গীত বিশারদ। রাজদীপ চ্যাটার্জি বলে, একদম উল্টাপাল্টা কথা বলবে না, বুঝতে পেরেছ? আমি সঙ্গীত বিশারদ, ভালো করে কান খুলে শুনে রাখো। আমি সঙ্গীত বিশারদ, গান শিখেছি। এই যে দেখছো রূপ, রূপ কিন্তু আমার সঙ্গে তবলা বাজাতো, এখন ঢং করে বলছে গান গাইবে। তুই গান পারবি না, বুঝতে পেরেছিস? এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হতে থাকে, যা দেখে সবাই তো হাসতে থাকে। বিদ্যা তখন রাজদীপ চ্যাটার্জিকে বলে, আচ্ছা বুঝতে পেরেছি, আপনি যদি কোটাল গাইতে পারেন তাহলে কিন্তু আমি নাচতে পারি, বুঝতে পেরেছেন? ওই তো চেহারা, কোটালের চেহারা। রাজদীপ চ্যাটার্জি বলে, এটা কি ধরনের কথা? এই ত্রিধা, এটা কি ধরনের কথা হচ্ছে? ও কি বলছে? ত্রিধা তখন বলে, ঠিকই তো বলছে, তোমার চেহারা তো কোটালের মতো হয়ে গিয়েছে। যা শুনে সবাই হাসতে থাকে। রাজদেব বলে, কি আমার চেহারা কোটালের মতো? আর তুমি কে? ত্রিধা তখন বলে, আমি তো সুন্দর, ইয়াং যখন ছিলাম না তখন চণ্ডালিকা করেছি, বুঝতে পেরেছ? প্লিজ আমার সঙ্গে না এরকম কথা বলো না, মজা করার চেষ্টা করো না। এই নিয়ে আবার দুজনের সঙ্গে ঝগড়া হতে থাকে। ত্রিধা তখন বিদ্যাকে বলে, জানো বিদ্যা, রবি ঠাকুরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তোমার শ্বশুরমশাই আমাকে দেখে না কাত হয়ে গিয়েছিল। রূপ তখন বলে, পরের ব্যাপারটা আমি বলবো? তখন বলে, না থাক। তো লজ্জা পেতে থাকে ত্রিধা। তখন বিদ্যা বলে, দাঁড়ান 1 মিনিট, আপনি ওনাকে বিয়ে করলেন কি দেখে? আপনি যদি ওনাকে বিয়ে না করতেন ওনাকে তো বিয়েও করতো না। রাজদীপ চ্যাটার্জি তো যা শুনে রাগ হয়ে যায়, বলছে এই কি বলছো তুমি? তখন বলে, হ্যাঁ ঠিকই তো বলছি। রাজদীপ তখন রাগান্বিত হয়ে বিদ্যার দিকে তেড়ে গেলে বিদ্যা তখন রাজদীপের বুকের মধ্যে একদম পড়ে যায়। তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকে, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। আর বিদ্যাও রাজদীপকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি এবং বিদ্যা দুজনের এসব নিয়ে তর্ক হতে থাকে। তখনই দেখা যায় তুষার ব্যানার্জি ফোন দেয়, বলছে শুনতে পেয়েছি আপনাদের শ্বশুর বৌমার সঙ্গে মধুর সম্পর্ক, উঠছেন আর বসছেন। বলে দিচ্ছি, আমার মেয়ে ফাগুন যদি আপনার বাড়ি বউ না হয়ে যায় না তাহলে আপনাকে দেউলিয়া করে দেবো, বুঝতে পেরেছেন? রাজদীপ চ্যাটার্জি সাথে সাথে ওইখান থেকে চলে যায়। তখন রূপ বলে, কি হলো দাদা, তুমি গান গাইবে না? বিদ্যা তখন বলে, উনি সংকটে পড়েছেন, মানুষটা তো খারাপ নয়, ওনার মাথা চিবিয়ে খাচ্ছেন আমার বাবা না হয় তুষার ব্যানার্জি। যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।